পরের রাত নুসরাত ঘরের দরজায় নুন আর লোহার কয়েকটা টুকরো ছড়িয়ে রেখেছে, কিন্তু ঠিক রাত ৩:৩৩-এ ঘরের মাঝখানে কালো ধোঁয়া থেকে ফানফিসা আবির্ভূত হয়। নুন লোহা তার কোনো ক্ষতি করতে পারেনি। মানুষের ছেলে মানুষই খেলা আমার কাছে হাস্যকর। আমি ১,০০০ বছর ধরে এই জমিতে আছি। তোমার দাদু আমাকে বন্দী করেছিল একটা চুক্তিতে। সে আমাকে বলেছিল, যদি তার বংশের কোনো মেয়ে এই বাড়িতে একা আসে তবে আমি তাকে ছেড়ে দেব। কিন্তু সে মিথ্যে বলেছিল। নুসরাত অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি চাও? ফানফিসা এবার অনেকটা মানুষের মতো আচরণ করে। সে বিছানার একপাশে বসে, তার চোখের লাল আভা কমে এসেছে। আমি আর জিন জগতে থাকতে চাই না, আমি মানুষ হতে চাই। তোমার সাথে একটা চুক্তি করতে চাই। যদি তুমি আমাকে স্বেচ্ছায় গ্রহণ করো তাহলে আমি তোমাকে অমরত্ব দিতে পারি। আমরা দুজন চিরকাল একসাথে থাকব। নুসরাত ভয় পেয়ে যায়, কিন্তু ফানফিসা ধীরে ধীরে তার অতীত বলতে থাকে। সে আসলে একসময় একজন মানুষ ছিল। ১৭৫ বছর আগে সে এই গ্রামের এক যোদ্ধা ছিল। এক কালো জাদুকর তাকে জিন বানিয়ে বন্দী করে রেখেছিল। নুসরাতের দাদু তাকে মুক্ত করার চুক্তি করেছিল, কিন্তু শেষ রক্ষা করেনি। ফানফিসা হঠাৎ খুব রেগে যায় এবং বলে, তোমার দাদু আমার প্রেমিকাকে হত্যা করেছিল। তার নাম ছিল আয়েশা। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে দেখার পর আমি বুঝতে পেরেছি তুমি আয়েশারই বংশধর। তুমি তার মতোই দেখতে। নুসরাত কাঁদতে থাকে। সে বুঝতে পারে ফানফিসা আসলে একা এবং যন্ত্রণায় ভুগছে। ফানফিসা নুসরাতের সামনে হাঁটু গেড়ে বসে। প্রথমবার তার চোখে লাল আভা নেই, সাধারণ মানুষের চোখ। আমি তোমাকে জোর করে নিতে চাই না। যদি তুমি আমাকে মানুষ হিসেবে গ্রহণ করো, আমি সব ছেড়ে তোমার সাথে থাকব। না হলে আমাকে চিরকালের জন্য এই জিন জগতে ফিরে যেতে হবে। নুসরাত অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে ফানফিসার হাত ধরে বলে, তুমি একা নও ফানফিসা, আমিও একা। হয়তো আমাদের দুজনের কষ্ট একসাথে কমবে। ফানফিসা অবাক হয়ে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে প্রথমবার এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে। সে নুসরাতকে জড়িয়ে ধরে। ঘরের সব আলো স্বাভাবিক হয়ে যায়। জিনের সাথে দেখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা হয়েছিল দুটো একা আত্মার। কেউ জানে না এই দেখা সুখের না দুঃখের, সেটা সময়ই বলে দেবে।